গুড ইভিনিং এভরিওয়ান, আমি বাবরি ইসলাম তুলি আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সাথে। দেখছো আমাকে চ্যানেল এস এর পর্দায়। চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমার স্টুডিওতে আরও দুজন চমৎকার গেস্ট আছে, তাদের সাথে কথা বলবো এবং যুক্ত হবে আরও একজন চমৎকার গেস্ট। তিনজন অদম্য নারীর সাথে কথা বলবো তাদের জীবন নিয়ে, তাদের কাজ নিয়ে, এবং তোমাদের জন্য এবং তাদের জন্য থাকবে কুইজ খেলে তোমরা এবং আমাদের অডিয়েন্সরা এবং আমাদের যারা গেস্টরা আছেন তারাও কিন্তু জিতে যাবে গিফট হ্যাম্পার। তো এই চমৎকার একটা এপিসোডে আর একদম সময় নষ্ট না করে চলে যাবো আমাদের গেস্টদের কাছে। আমাদের সাথে ইন স্টুডিওতে আজকে আছেন আনিসা বিনতে আব্দুল্লাহ। ওয়েলকাম আপু। Thank you. You are looking pretty. Same to you. Thank you. আমাদের সাথে আরো একজন উপস্থিত আছেন তাবাসসুম তিন্নি, এবং তিন্নি আপুর একটা স্পেশালিটি আছে, সেটা আমি এখন বলে দিতে চাই আমার অডিয়েন্সদের জন্য। গার্লস পাওয়ার পেজে যারা যুক্ত আছো এবং গার্লস পাওয়ার গ্রুপে যারা যুক্ত আছো, সেখানে কিন্তু একটা পোস্ট তোমরা কয়েকদিন আগে দেখেছো, তাই না? যে অডিয়েন্সের মধ্যে থেকে আমাদের স্টুডিওতে ইন হাউস গেস্ট হিসেবে তোমরা যদি আসতে চাও, তাহলে সেটার জন্য আমরা একটা গুগল ফর্ম দিয়েছিলাম। সেই ফর্মটা ফিল আপ করে যারাই করেছো তাদের মধ্যে থেকে ফার্স্ট লাকি গেস্ট হচ্ছে আজকে আমাদের তিন্নি আপু। কেমন লাগছে আপু? থ্যাংক ইউ আপু, আই এম সো গ্ল্যাড। আর নিজেকে অনেক লাকি মনে হচ্ছে যে ফার্স্ট ফর্ম ফিল আপ করি আমি আবার এখানে চলে আসতে পারছি। মানে প্রথম ফিলিংটা একটু অন্যরকম, তাই না? থ্যাংক ইউ সো মাচ। তিন্নি আপু, গার্লস পাওয়ার কিন্তু চমৎকার একটা অনুষ্ঠান, কিন্তু এটা কিন্তু খুব রিসেন্টলি আমরা শুরু করেছি এবং এখানে গ্রুপে মেয়েরা ধীরে ধীরে যুক্ত হচ্ছে। তো আপনি কেন আসলে গার্লস পাওয়ারে আসতে চাইলেন? শুরুতেই কেন এটা আপনার ইচ্ছা হলো? বরাবরই আমি আসলে মেয়েদেরকে নিয়ে কাজ করতে খুব বেশি পছন্দ করি। আমি কর্পোরেট সেক্টরে আছি, যেখানে থাকি ওখানে আমার টিমেও মেয়ে থাকে। আমি প্রোগ্রামগুলোও করি মেয়ে কেন্দ্রিক। তো আপনাদের প্রোগ্রামগুলো আমি স্ক্রল করতে করতে আমার দেখা হয়েছে, তো দেখি এত ভালো লাগলো যে মনে হলো, তার মধ্যে আবার একটা সুযোগ ছিল যে ফর্ম ফিল আপ করার জন্য, তো আমি সুযোগটা লুফে নিলাম। তো এইটাই হচ্ছে আমার এখানে আসার একটা মানে সুযোগ আর কি, আমি করে নিয়েছি, মানে সুযোগ পেয়েছি আর আমি সেটাকে কাজে লাগিয়ে দিলাম। তো এখন অনুভূতি কেমন আজকে এই যে স্টুডিওতে বসে আছেন আপনি? অনেক বেশি ভালো লাগছে যে আমি যেই প্রোগ্রামটা দেখেছিলাম ওই অন স্ক্রিনে, ওখানে এখন আমি নিজে পার্টিসিপেট করেছি। চমৎকার। আনিসা বিনতে আব্দুল্লাহ, আনিসা আপু, আপনাকে সুন্দর লাগছে প্রথমেই বলেছি। তো আসলে এখন কাজের ব্যস্ততা আপনি কি নিয়ে আছেন এখন? এখন দেখা যায় যেহেতু গানের মানুষ, লাইভ প্রোগ্রামগুলো আমার বেশি করা হচ্ছে দেশে, দেশের বাইরে, বিভিন্ন জায়গায়। কারণ লাইভ প্রোগ্রামে আমি আমার অডিয়েন্সের রেসপন্সটা একদম লাইভলি পাচ্ছি। তো এখানে আমি মনে করি যে আমি যেমন গান করি, আমাদের মতো আরও মেয়েরা যারা এইভাবে ইন্ডিপেন্ডেন্ট নিজেরা কাজ করছে, এ জায়গায় আরও আগ্রহী হোক, গান করুক, বা যে যার যার কাজে স্বস্ব কাজে নির্ভরশীল হোক, মেয়েরা এগিয়ে যাক। তো এই জন্য আমি আসলে এই প্রোগ্রামটাকে, গার্লস পাওয়ার প্রোগ্রামটাকে একটি সাধুবাদ জানাই যে এটি আসলে একটি মেয়েদের প্ল্যাটফর্ম, একান্ত জায়গা। এবং এই জন্য অবশ্যই রানা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আনিসা আপু, গান একটা মানুষকে কিভাবে উজ্জীবিত করে বলে আপনি মনে করেন? গানটা আসলে আমি বলতে পারি, আমাদের যখন মন ভালো লাগে তখন আমরা গান শুনি, ঠিক তেমনি আমাদের যখন মন খারাপ লাগে তখন আমরা কিন্তু গান শুনি, হয়তো অনুভূতিটা চেঞ্জ হয়। তো আমি মনে করি যে বা একটা উৎসব মুখর পরিবেশে তা আমরা বিভিন্ন সময়ের যে এক একটা স্টেপ, মানে আমরা যেটা যেভাবে পালন করতে চাই, গানের মাধ্যমে কিন্তু আমরা অনায়াসে সেটা করতে পারি। তো এটা অনেক মানে সুন্দর একটি প্ল্যাটফর্ম আমি মনে করি। তিন্নি আপু, কি গান শোনা হয়? অনেক শোনা হয়। কি ধরনের গান আপনি শোনেন? সব ধরনের গানই শুনি, বাট রবীন্দ্রসঙ্গীতটা আমার বেশি ভালো লাগে। যখন বৃষ্টি আসে বারান্দায় কাপ চা নিয়ে বসে যাই। আচ্ছা, এই যে আপনি কর্পোরেট জগতে কাজ করছেন, কিন্তু সাথে পাশাপাশি আপনি ব্র্যান্ড প্রমোশনও করছেন। তো ব্র্যান্ড প্রমোশনের জন্য তো আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স খুব বেশি ভালো থাকতে হয়। তো এই যে কর্পোরেট একটু কাঠখোট্টা ধরনের কাজ, আর মিডিয়া যেখানে কমপ্লিটলি অপোজিট ডিরেকশনের একটা কাজ, এন্টারটেইনিং পিপল এবং মানুষকে জানানো, তো কিভাবে ব্যালেন্স করা হয় আপনার? আমি হচ্ছে 2016 থেকে বলবো যে 16-র দিকেই আমার এই যাত্রাটা শুরু। আমি হচ্ছে নিউজ প্রেজেন্টার কোর্স করি জবসেয়ান থেকে। তো মাঝখানে আমার কিছু ইউটিউব চ্যানেলেও নিউজ প্রেজেন্টিং করা হয়েছিল। তারপর হচ্ছে গানটা নিজেদের থেকে, যেমন ছোটবেলায় বাফাতে গান শিখতে যেতাম পুরান ঢাকায়, হয়তো বাপুও চিনবে, ওখানে যেতাম। তো আমার ভাইয়া হচ্ছে গিটার শিখতো আর আমি একটু টুকটাক গান শিখতাম। আর ওই বলেন না যে বাথরুম সিঙ্গার, ওখান থেকেই আর কি শুরু। বাট কর্পোরেট সেক্টরও কিন্তু
আপু দেখা যায় যে এত বেশি প্রেশার থাকে, ওগুলো যদি আমি মানে রিল্যাক্স থাকতে চাই, এখানে এসে কিন্তু আমি ওইটা ব্যালেন্স করতে পারি। সো এই দুইটা মিলে অনেক বেশি সুন্দর ব্যালেন্স হয়ে যায় আমার এখানে। আর সোশ্যাল মিডিয়া বলতে হচ্ছে যে আমি যখন 2020-এ আমার একটা পেজ আছে, বিজনেস পেজ, আমি হোমমেড হেয়ার ওয়েল তৈরি করি। তো ওইটা 1-2 সার্কেল দেখতে দেখতে আমার দেখা যায় যে অনেক বড় একটা সার্কেল হয়ে গেল এবং অনেক উদ্যোক্তা, নারী উদ্যোক্তা গ্রুপের সাথে আমার অ্যাড হয়ে গেল। যেহেতু আমি সময় পাই না, বাট মাঝে মাঝে আমি 2-1টা ব্র্যান্ড প্রমোশন শুরু করি। বাট এই লাস্ট আপনার 2024 আর 25-এ আমার খুব ভালো ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করেছি আর এখনও করছি। তো আশা করি সামনে আরো করব। চমৎকার, ইয়েস, গুড লাক। অবশ্যই আপনি আরো করবেন, এটাই আমরা আশা করি। আনিসা আপু, আপনাকে একটু, আপনি প্র্যাকটিস করেন কোথায়? আমি প্র্যাকটিস করি দেখা যায় বিভিন্ন জায়গায়, মগবাজারেও করা হয়, রামপুরায় করা হয়, মানে যখন যেখানে আর কি। মানে তো দেখা যায় যে করোনার আগের সময় যে ধরনের প্র্যাকটিস প্যাডের সুবিধাগুলো পেতেন যারা সিঙ্গার আছেন, ওনাদের এখন একটা কমপ্লেইন থাকে যে করোনার পরবর্তীতে এবং দেশের সিচুয়েশনের কারণে তাদের প্র্যাকটিস প্যাডের সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে ওনারা মানে একটা স্টুডিও থাকলে সেটার উপর চাপ বেশি পড়ছে মানুষের। তো আপনি আসলে কিভাবে ব্যালেন্স করেন এই জায়গাটা? না, দেখা যায় আমরা ওই জায়গাটা আগে থেকেই বুকিং করে রাখি, ও অত একটা সমস্যা হয় না। হ্যাঁ, কারণ সেটা আপনি একটা নির্দিষ্ট সময়ে, আমাদের একটা ঘন্টা থাকে, ওই টাইমটার মধ্যে করি, তারপরে এই তো। নিজের যে সবচাইতে দারুণ একটা ক্রিয়েশন, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, ওই গানে যখন দেখেন মানুষ গুনগুন করে গাচ্ছে বা আপনাকে চিনে না কিন্তু পাশে একজন সেই গানটা দেখছে কিংবা ফোনে টিকটক বানাচ্ছে, কেমন লাগে আপনার তখন? এইটা আসলে বলবো যে অসম্ভব মানে ভালো লাগা একটি কাজ করে যখন আমার গান দেখি যে অনেকে টিকটক বানাচ্ছে বা সোশ্যাল মিডিয়া দিচ্ছে বা বিভিন্ন ভিডিওতে ইউজ করছে, ভালো লাগে তখন। বা পাশে বসে গাচ্ছে, বা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সেলুন দোকানে শুনছি, বা কোনো সিএনজির ফোনে শুনছি, তো এটা একটা অনেক অনুভূতি কাজ করে। এই যে আমার এই হৃদয়ে গানটি দিয়ে 7.5 মিলিয়ন ভালোবাসা, মানে এটা অনেক বড় একটি প্রাপ্তি। তো আসলে আপু, ফেম জিনিসটাকে আপনি হ্যান্ডেল করেন কিভাবে? ফেম জিনিসটা আসলে হ্যান্ডেল করি কিভাবে, আমি বলতে গেলে কি আমি একটু নার্ভাস হয়ে যাই, যেটা সত্যি কথা। মানে আমি একটু মানে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া আমি খুব সরব থাকলেও এমনি আমি কিন্তু খুব মানে নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করি। মানে একটু সামনাসামনি কেউ আসলে আমি একটু আনইজি, মানে একটু লো প্রোফাইল মেইনটেইন করতে পছন্দ করেন, কিন্তু সামনাসামনি ফ্যানরা যখন এসে ঝাঁপিয়ে পড়ে তখন মানে অনেক সময় চোখে পানি চলে আসে যে আসলে সবার এটা একটা আল্লাহর তরফ থেকে একটা দোয়া আর কি আমি বলবো। একটা ব্লেসিং। ইয়েস, চমৎকার। তিনি আপনি এই বিষয়টাকে কিভাবে কানেক্ট করেন নিজের লাইফে? এই যে আমরা গান বা গান যারা গান, ওনাদের যে ক্রিয়েশন, সেটা আমাদের জীবনে যে একটা প্রভাব ফেলে, এটার অনুভূতিটা কেমন আপনার জীবনে? আমার কিন্তু মনে হয় যে বাস্তব জীবনের ক্ষেত্রে গান কিন্তু একদম কি বলে, একদম রিলেটেড। ধরেন আপনার জীবনের সাথে কোনো কিছু ঘটে গিয়েছে, যেমন প্রেমটা, আমরা কিন্তু গানের সাথে প্রেমের কিন্তু অনেক বেশি। যেমন আমার ফার্স্ট প্রেমের সাথে আমার একটা মজার কাহিনী আছে যে পাশের বাসায় অনেক ছেলেরা গান গাইতো, তো ওই তখন অর্ণব ভাইয়ার একটা গান ছিল, তোমার জন্য নীলছে তারা। তো এই গানগুলোর সাথে দেখা যায় যে আমি ওই প্রকৃতির দৃশ্য বা গাছের এগুলো সব এখনো এরকম হয় যে প্রতিটা গানের লাইনের সাথে নিজের জীবনের অনেক কিছু মিলে যায়। তো দেখা যায় যে একটা গান যখন আমরা গাই কিংবা শুনি, তখন ওটা লিরিকের সাথে না ওই মুহূর্তটার কথা মনে পড়ে, আমরা কানেক্ট করতে চাই, আমরা সেই ক্যারেক্টারটাতে নিজেকে চিন্তা করি। আচ্ছা, এই যে আনিসা, আপনি তো গান একজন গায়িকা, আপনাকে কোন গায়ক কিংবা গায়িকা ইন্সপায়ার করে বেশি? আপনি কাকে ফলো করেন? আমি তো বলতে গেলে অনেককেই ফলো করি, সবাই এত বেশি ভালো গায়, মানে যখন যেটাই শুনি তখন মনে হয় আমি মনে হয় কিছু পারি না, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। কারণ আগে তো দেখা যায় যেহেতু জব করতাম, কারণ আমি অনেকটা বছর কর্পোরেট লাইনে ছিলাম, তো এখন দেখা যায় আর করছি না, মাঝখানে বুটিক্স এটা সেটা অনেক কিছু, এখন অনলি মিউজিকেই শুধু কনসেন্ট্রেশন। তো দেখা যায় তো মানে আমার যেই গান তো আমি প্রচুর শুনি, সারাক্ষণ শুনি। আমার স্যাড মেলোডি বেশি ভালো লাগে। আমার দেশের বাইরে অনেকের গান আমি প্রচুর শুনি। নাম কি বলবো, নাম বললে লিস্ট হয়ে যাবে। তিনি আপনার কাকে পছন্দ? আমার গানের ক্ষেত্রে সিঙ্গার অর্ণব, হাবিব। কারণ আমরা যখন ট্রেন শুরু হয়, আমরা আমার রেডিও ফুর্তি দিয়ে আমরা শুরু করেছিলাম, তখন আমি মনে হয় ইন্টারে পড়ি।
তখন হচ্ছে অর্ণব ভাইয়ার গান, হাবিব ভাইয়ার, তারপর হৃদয় খান, চায়না মেয়ে দিয়ে শুরু হয়েছিল একদম। হ্যাঁ তখন এবং তখনকার যে মেলোডিগুলো আমার এখনো মনে আছে, যে মানে আমরা লুকিয়ে লুকিয়ে রেডিও দিয়ে গান শুনতাম। আমি তো বেসিক্যালি হৃদয়ের গান খুবই পছন্দ করি, আমার খুব ভালো লাগে। কিন্তু এখন আর ভাইয়ারা গান করে না, হাবিবও অনেক কমিয়ে দিয়েছেন, তো যার কারণে আমরা অনেক মিস করি তাদেরকে, তাই না? গেল গানটা শুনলেই কেমন যেন একটা কেমন জানি ফিল একটা লাগে। হ্যাঁ আসলে আমরা কিন্তু মানে অডিয়েন্স যারা আছে তারাও কিন্তু কানেক্ট করতে পারবে, আমরা কিন্তু তাদেরকে অনেক মিস করি। অর্ণব ভাইয়া, তারপর হৃদয় খান, আপনারা সবাই আবার শুরু করেন গান। ভাই কিন্তু কাজ করছেন তো কোক স্টুডিওতে বিভিন্ন গানগুলো, একটা অনেক বড় ব্রেকের পরে ফিরে এসেছেন, রাইট? তো এরকম আসলে সবারই ফিরে আসা দরকার আমার মনে হয়। এবারে আপনাদের জন্য একটা চমৎকার সেগমেন্ট কুইজ খেলবো আমরা। প্রত্যেকের জন্য থাকবে একটি করে প্রশ্ন। আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন 10 নম্বর করে, আর যদি ভুল উত্তর দেন কিংবা উত্তর দিতে না চান সেক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না। তবে সামনে এমনও অনেক সেগমেন্ট আছে যেখানে আমরা ভুল উত্তর দিলে পরে কিন্তু নম্বর কেটে নেব। তো আপাততর জন্য সেফ আছেন, ওকে? তো শুরু করবো, আর ইউ রেডি? ওকে, প্রথমে আনিস আপুর জন্য প্রশ্ন। তারায় তারায় রটিয়ে দেব গানটি কোন ব্যান্ডের? আরে এটা তো ইয়ের গান, সরি জেমস ভাইয়ের গান। হ্যাঁ কিন্তু কোন ব্যান্ডের গান এটা? আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। আরে পেটে আছে মুখে আসতেছে না, 1 মিনিট। ক্লু দেওয়া যাবে না? না, ক্লু দেওয়া যাবে না, নো ক্লু। তারায় তারায় রটিয়ে দেব গানটি কোন? ওই যে লাল রং আর কালো ইয়ে দেওয়া যায়। হ্যাঁ সব আমরা বুঝতে পারছি, আপনি নামটা বলেন। নামটা আরে নামটা তো বলতে পারলাম না। আচ্ছা, ব্যান্ডের নামটা আপনার মনে আসছে না, বাট উনি কিন্তু সিঙ্গারের নামটা কারেক্ট বলেছেন, কিন্তু একটু মনে করে দেখেন, আর 5টা সেকেন্ড সময়। ওয়ারফেস। আমি জানি না, আমাকে ওয়ারফেস। তারায় তারায় রটিয়ে দেব গানটি কোন ব্যান্ডের? আনিস আপু বললেন ওয়ারফেজের। অডিয়েন্স এবং আনিস আপুর জন্য জানাতে চাই উত্তরটি ভুল। জেমস ভাইয়া গিয়েছেন গানটি নগর বাউল হচ্ছে ওনার ব্যান্ডের নাম। তার মানে আনিস আপু এবার কিন্তু আপনার এই সেগমেন্টে কোনো নম্বর যুক্ত হলো না। আমরা চলে যাব তিন্নির কাছে। অনেক বড় একটা ভুল করেছে। না এটা আসলে ভুল না, অনেক সময় হয় আমরা অনেক কিছু মনে আমাদের থাকে, বাট আমরা নামটা হয়তো এক্সাক্ট বলতে পারছি না, বাট ইটস ওকে, টেক ইট ইজি। তিন্নির জন্য আপনার জন্য প্রশ্ন। চলো বদলে যাই গানটির শিল্পী কে? আয়ুব বাচ্চু। শিওর? চলো বদলে যাই, আয়ুব বাচ্চু। আয়ুব বাচ্চু। অডিয়েন্স আমি জানি তোমরাও এখন এটাই ভাবছো, তিন্নি আপু সম্পূর্ণ সঠিক উত্তর দিয়েছে। চমৎকার চমৎকার, এবং উনি এক শটেই আমাদেরকে সঠিক উত্তর দিয়ে দিলেন। চলো বদলে যাই গানটি হচ্ছে আমাদের সবার পছন্দের প্রয়াত আয়ুব বাচ্চুর গান। দর্শক তোমরা আছো চ্যানেল এস এর পর্দায় আমাদেরকে দেখছো, চলছে গার্লস পাওয়ার পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। ওয়েলকাম ব্যাক টু গার্লস পাওয়ার ওয়ান্স अगेन। তোমরা আমাদেরকে চ্যানেল এস এর পর্দায় দেখছো, গার্লস পাওয়ার পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আমি বাবরি ইসলাম তুলি তোমাদের সাথে আছি। চমৎকার আরো একজন গেস্টকে নিয়ে কিন্তু উপস্থিত হয়ে গেছি। আমাদের সাথে এখন যুক্ত হবে এন্টারপ্রেনার তাসনিয়া মারুফ। ওয়েলকাম আপু, কেমন আছেন? থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আরো বেশি ভালো লাগছে। তাসনিয়া আপু তো চমৎকার একটা হাসির মানুষ। আমি তাসনিয়া আপুর সামনে যে জিনিসগুলো আছে এগুলো দূর থেকে দেখে আমি বুঝতে পারছি খুব কালারফুল এবং খুব সুন্দর। তাসনিয়া আপু আমাদেরকে একটু বলেন না এই জিনিসগুলো কি? আপু এগুলো হলো চুড়ি। এগুলো ফার্স্টে আমি কিন্তু কাপড় সেলাই করি, মানে জামা কাপড়ও তৈরি করি। হ্যাঁ, সে জামা কাপড়ে কিছু টুকরো যেগুলো বেঁচে থাকে আমি সেগুলো ফেলে দিই না কখনো। আমি সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখি, যে কোনো একটা কাজে দেখি করতে পারি নাকি, ওই দিয়ে কোনো কাজ হয় কিনা। তারপর আমি চিন্তা করলাম যে আমি স্টলার যারা থাকে আর কি, আমিও স্টল নিজেও দেই কোনো মেলা করার ক্ষেত্রে, তখন মেলাগুলো ঘুরি যে দেখি কি প্রোডাক্টগুলো চলে। তখন দেখি যে এরকম চুড়ি বানিয়ে বানিয়ে বিক্রি করে। তখন আমি বললাম যে আমি ওই কাপড়গুলো দিয়ে কিছু চুড়ি যে এগুলো এর ভিতরে এগুলো প্লাস্টিক, ওই প্লাস্টিকগুলো কালেক্ট করি, তারপরে ওই কাপড়গুলো আমি পেঁচিয়ে এই যে ইয়াগুলা শঙ্খগুলা দিয়ে আমি এই চুড়িগুলো বানাই আর কি। সেটা আমি পেজ শুরু করেছেন কবে? আপু আমি আমার পেজ 2020 সাল থেকে। 20 সাল থেকে চলছে, মানে করোনার সময় যখন আমি বাসায় বসে থাকতাম তখন আমার নিজের অনেক বোরিং লাগতো। আসলে আমি বসে থাকাটা আমি পছন্দ করি না কোনোদিনও। আমার হাজব্যান্ড জব করে, সে যখন সকালে চলে যেত আমি সারাটা দিন একা একা বসে থাকতাম, শুধু মোবাইল
দেখা দেখি করতাম। তো এক সময় দেখি যে মোবাইলেই বলে যে পোস্ট দেখি কিছু যে আপনারা যদি কেউ জব করতে চান, মানে সেল জব, অন্যজনের প্রোডাক্ট নিজে যে দামে অধিক দামে বিক্রি করে প্রফিট যেটা থাকবে সেটা আপনার, আর যে দামটা বলে যাবে সেটা তাকে দিয়ে দিতে হবে। তখন আমি ওইভাবে সেল করছি, মানে 10 দিন ওইভাবে সেল করে দেখি কি যে আমার প্রায় 3000 টাকা হয়ে গেছে, মানে নিজের প্রফিটটাই আমি 3000 করে ফেলছি। তার মানে প্রথমে আসলে অনলাইনে কাজ করা দিয়ে শুরু করেছেন আপনি? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। তারপর আমি দেখি যে আমার 3000 টাকা যদি আমি নিজেই প্রফিটটা পাই আর আমি যার থেকে প্রোডাক্টটা নিই, তাহলে সে মনে হয় আরো লাভ করে। মানে এটা আমার কিউরিওসিটি আর কি। যখন দেখি যে সে মনে হয় আরো লাভ করে, তখন আমি ভাবি যে এই 3000 টাকা দিয়ে আমি কিছু শুরু করব, কিছু কিনি। তখন আমি এই যে আমার সঙ্গে সাথী ছিল এরা, এই যে গোল্ড প্লেটের জুয়েলারি গুলা, যে আমি 3000 টাকার মধ্যে অল্প কিছু গোল্ড প্লেটের জুয়েলারি গুলো নিয়ে ছবি তুলে আমি পোস্ট করি। তখন দেখি যে আমার তো ভালোই সাড়া পাই। আগে সাড়া পাই প্রথমে নিজেদের মধ্যে, মানে যেমন বোন, আত্মীয় স্বজন, এরকম নিজেরাই যখন নিয়ে নিছে তখন আমার আরো আগ্রহটা বাড়ছে যে সেল হয়ে গেছে, আমি আনছি আর সেল হয়ে গেছে। এটা আমার খুব মানে ভালো লাগা কাজ করেছে আপনার। পরে ওই 3000 টাকা দিয়ে আমি 5000 টাকা যখন বানাই, তখন আমি 5000 টাকা দিয়ে আরো কিছু প্রোডাক্ট আনি বেশি করে। তারপরে একটা মেলা করা, মানে প্রথম আমার জীবনে যখন প্রথম মানে শুনলাম যে এভাবে স্টল নিয়ে মেলা করা যায়, আমি মেলা সম্পর্কে কিছু বুঝি না। তখন আমি ভাবলাম যে আমি তাহলে কি করব, আমার মেলা করতে গেলে তো অনেক টাকার প্রোডাক্ট লাগবে, অল্প টাকার 5-6 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে তো উঠানো যাবে না। তারপর আমি আমার ফ্যামিলিকে জানাই, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, তারা আমাকে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে 10,000 টাকা দেয়, আর আমার মা আমাকে 20,000 টাকা দেয়। চমৎকার। তাসনিয়া আপুর এই গল্পটা আমরা আরো শুনবো, তবে এর মধ্যে তিন্নি আপু এবং আনিসা আপুকে বলে দিতে চাই, এই যে তাসনিয়া আপু ওনার জীবনের গল্প আমাদেরকে বলছেন এবং উনি ওনার প্রোডাক্ট এবং ওনার উদ্যোগ সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন, এই কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন? কারণ এখান থেকে থাকবে আপনাদের জন্য কুইজের প্রশ্ন এবং বিচারক হবে তাসনিয়া আপু নিজে। তো তাসনিয়া আপু, এই যে আপনি পেজ তৈরি করলেন এবং জীবনে প্রথম মেলাতে অংশগ্রহণ করলেন, তার পরবর্তীতে আপনার জার্নিটা আজকে পর্যন্ত কেমন ছিল একটু বলুন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে সাপোর্ট ছাড়া, আমি মনে করি, আমার নিজের কাছে মনে হয় যে সাপোর্ট ছাড়া কোনো নারী মনে হয় আগাতে পারে না। আমি যতটুকু আমার নিজের দ্বারাই বুঝি, কারণ আমার সাপোর্ট, আমার সর্বপ্রথম সাপোর্ট আমার হাজবেন্ড। কারণ আমি যেহেতু তার সংসারে আছি, সে আমার সাপোর্ট না করলে আমি এক পাও বের হতে পারি না, যেটা হলো মেন। আমি যত জায়গা যাই, যত মেলা বলেন, যে কোনো প্রোগ্রাম বলেন, এই যে এইখানে প্রেজেন্টে এখন আমি আসি, এটাও মনে করি আমার হাজবেন্ডের অনুমতি ছাড়া তো আমি আসতে পারিনি। আর সে যদি আমাকে সাপোর্ট না করতো অবশ্যই আমি এটা আসতে পারতাম না। তা সব কিছুতে এই যে আমি যখন প্রোডাক্টগুলো কালেক্ট করি, তখনও কিন্তু আমার হাজবেন্ডের সাথে করে নিয়েই আমি কালেক্ট করা করি। আমি যদি কোনো প্রোগ্রাম করি, প্রোগ্রামে যাই, সে কিন্তু আমাকে গাড়িতে করে নামিয়ে দিয়ে সে চলে যায়। আবার যখন আমার যাওয়ার সময় আমি ফোন করি, সে আমাকে এসে নিয়ে যায়। যদি না নিতে পারে বলে দেয় তুমি একা চলে আসো কোনোভাবে সেভ হয়ে। আর এই যে এই উদ্যোক্তার পিছনে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার বোন, আমার ভাই, মানে আমাকে সবাই আমাকে খুব সাপোর্ট করে, খুব। আমি যদি বলি যে আমি আজকে 10 দিন ধরে, ধরেন একটা প্রোডাক্ট আমি এই 3 পিসটা আজকে 10 দিন আনছি, আমার এই 3 পিসগুলো সেল হয় নাই, সেল হবে, সমস্যা, এগুলো পচনশীল জিনিস না। মানে আমার ফ্যামিলি থেকে আগেই কথাটা আসে, সেল হয়ে যাবে, তুমি টেনশন করো না, এগুলো কোনো পচনশীল জিনিস না তোমার। কারণ ওনারা আপনার সাথে সবসময় একটা পজিটিভ, মানে আমি খুব চিন্তায় পড়ে যাই, কিন্তু ওরা আমাকে সব করে। আর সব কথা, আর একটা কথা হলো যে আমি কিন্তু টাকার জন্য এই উদ্যোক্তায় আর কি অংশগ্রহণ করিনি। আমি করেছিলাম যে আমি ঘরে বসে থাকতে ইচ্ছা করে না, আমার ভালো লাগে, সময়টা যাতে আমার এভাবে হাসি ঘুরে আর কেটে যায়, যার জন্য আমি এই উদ্যোক্তা জীবনে আসছি। হ্যাঁ, তাসনিয়া আপু, আপনার পেজের নামটা আমাদেরকে একটু বলেন। আমার পেজের নাম তাসনিয়া কালেকশন বিডি। আচ্ছা, এই যে তাসনিয়া কালেকশন বিডি 2020-এ শুরু হলো এবং তারপরে দেখা গেল যে করোনার সময় তো আসলে আমরা বাসায় ছিলাম বা আমাদের বেশি সময় ছিল, যার কারণে অনলাইনে আমরা বেশি কেনাকাটা করতাম। কিন্তু করোনা পরবর্তীতে দেখা গেছে 2023-24-এর দিকে অনলাইনে যারা বিজনেস করেছেন তারা কিছুটা সমস্যা ফেস করেছেন। তো আপনি কি আসলে ফেস করেছেন আমাদেরকে যদি একটু বলেন। আমি প্রবলেমে পড়েছি, কারণ আমি যখন প্রোডাক্টগুলো কালেক্ট করে এনেছি 23-24 সালে, যে বাংলাদেশে আর একটা নতুন যুদ্ধ একবার শুরু হইলো। এই যুদ্ধের আগে থেকেই মনে করেন যে একটু ড্যাম হয়ে গেছে, মানে চলতেছে না, যাচ্ছে না, কেনই যেন শুধু আমার একা না, আমি বলবো যে প্রত্যেকটা উদ্যোক্তাই মনে করেন সেলটা খুবই কমে গেছিল, যার জন্য একটু টেনশন কাজ করছিল। এখনের অবস্থা কেমন? এখন আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো হয়েছে, আগের মতো আর নাই। মানে 2024 সালটা যেমন ছিল
তার থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো হয়েছে, এখন আবার একটু সেল হয়। আপনার পেজে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য কোনটি? গোল্ড পলিশ জুয়েলারি আইটেম বেশি আমার সেল। আমাদেরকে একটু দেখান না, ক্যামেরাতে যারা অডিয়েন্স আছে তারা একটু দেখুন। দেখাই, এটা হচ্ছে তাসনিয়া আপুর কিন্তু সিগনেচার প্রোডাক্ট। হ্যাঁ, এটা আমার সিগনেচার পণ্য। আমি পরে এইগুলো করছি, এই যে নিজের হাতে এই ইয়াগুলো ক্লিপ এগুলো আপনি বানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার নিজের হাতের তৈরি সব। চমৎকার। এগুলো সব আমার নিজের হাতের তৈরি। আর এই যে এটা হলো আমার সিগনেচার পণ্য, এটা গোল্ড পলিশ জুয়েলারি সেট। এগুলো আপনি 5 থেকে 10 বছর পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবেন। এরপরেও যদি আপনি মনে করেন যে কালারটা একটু কেমন হয়ে যাচ্ছে, তাহলে আপনি স্বর্ণকারের দোকানে গিয়ে আপনি পলিশ করিয়ে নিয়ে আসতে পারবেন। এবং আমার পেজে এই প্রোডাক্টগুলো অনেক দাম কম পাবেন, মানে রিজনেবল, একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমার এই প্রোডাক্টগুলো। তাসনিয়া আপু, এবার আমাদেরকে একটু বলেন যে আপনি আসলে বিয়ের পর আপনি যে উদ্যোগটা নিয়েছেন এবং ভাইয়ার সাপোর্ট আপনি সব সময় পেয়েছেন, এর পরবর্তীতে তো আপনি মাও হয়েছেন, সুন্দর একটা মেয়ে আছে আপনার পরীর মতো। তো এই পরীর মতো মেয়েকে রেখে এই কাজগুলো করতে কখনো কি বেগ পেতে হয়েছে নাকি? না, আমি আসলে বেগ পেতে হয়নি। আর সবথেকে বড় সাপোর্টার আমার মা হওয়ার পরে আমার সন্তান, আমার ছোট বাচ্চাকে নিয়ে আমি ডরিন ভিঞ্চেতায় 1 মাসের রোজা, মানে এই আগের বছরই রোজা করেছিলাম, 30টা রোজা রাখছি আলহামদুলিল্লাহ। রোজা থেকে সকালবেলা যাইতাম আর রাত 10টার সময় আসতাম। মেলা করছি 1 মাসের, ডরিন ভিঞ্চেতায় মেলা করছি। তখন আমার বাচ্চা 11 মাস বয়স, মানে হাঁটতে পারে না কিন্তু হাঁটার জন্য খুব চেষ্টা করে। তখন আমার এমনি নিষেধ করছিল বাসা থেকে যে এতটুকু বাচ্চা নিয়ে সারাটা দিন রোজা রেখে তুমি পারবে না। কিন্তু আমি দেখছি আমার মেয়েটা অনেক ঠান্ডা, আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা। আমি যদি বলি আম্মু এখানে তুমি বসে থাকো, বসে থাকে। যদি বলি তুমি এখান থেকে হাঁটাহাঁটি করো, ওইভাবে নিরিবিলি হাঁটাহাঁটি করো। যদি বলি এগুলো কিছু ধরো না, সে ধরবে না। মানে একেবারেই আসলেই একেবারেই লক্ষ্মী বাচ্চা, যার জন্য আমি পারি। এই যে বাসায় বসে বসে আমি যখন এই প্রোডাক্টগুলো বানাই, আমার মেয়েকে একটা খেলনা হাতে ধরাই দেই, ও সেই খেলনাটা খেলতে থাকে, আমি বসে বসে বানাইতে থাকি। বা এমন সেই কড়িগুলো কয়টা দিয়ে দেই, ও আমার সাথে এরকম কাপড়, ও তো আর বুঝে না যে কোন ভাবে পেঁচাইতে হবে, ও ইচ্ছা মতো না পেঁচে, এই দেখো আম্মু, মানে ও চেষ্টা করে যে আমিও বানাচ্ছি, মানে পার্টিসিপেশন অনেক করতে চায়, তাই না? দারুণ দারুণ। আপনি তো একজন ব্র্যান্ড প্রমোটার, হ্যাঁ, তো ব্র্যান্ড প্রমোটারদের সাথে উদ্যোক্তাদের কোন জায়গায় যেন একটা সম্পর্কের একটা গ্যাপ আমরা দেখতে পাই, এবং সেটা রিসেন্টলি খুব বেশি চোখে পড়েছে আমাদের। হ্যাঁ, তো তিনি আপু, আপনার কি আমাদের তাসনিয়া আপুকে একজন ব্র্যান্ড প্রমোটারের এন্ড থেকে উদ্যোক্তা একজনকে কি কোনো প্রশ্ন করা আছে কিনা? তাসনিয়া আপুকে আমি একটা সংগঠন থেকে আগে থেকেই চিনি। তাসনিয়া আপুর যেটা মানে আপুর কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আপু, আপনারা যখন আপনাদের বিজনেসটা শুরু করেন বা যখন আপনাদের একটা লোকসান যায়, মানে বিজনেস তো লাভ লোকসান দুইটাই যায়, তখন আপনি নিজেকে কিভাবে মানে ওই সময়টাতে মানে নিজের মনোবলটা আবার কিভাবে, তাই হ্যাঁ হ্যাঁ মনোবলটা কিভাবে? বুঝতে পারছি। আসলে আপু বিজনেস মানে লাভ লোকসান। একবার ধরেন এই 3 পিসটা আমি 800 টাকা দিয়ে কিনেছি, আপনার কাছে আমি 1200 টাকা সেল করলাম, এখানে কিন্তু আমার 400 প্রফিট থেকে গেছে। দেন পরবর্তীতে হয়তো আমি ওই 800 টাকায় দিয়ে আমি মনে করেন সেল করে দিচ্ছি, যেহেতু আমার লস প্রোডাক্ট, কিন্তু তারপরেও কিন্তু আমার লস হয় না। আমার কাছে মনে হয় যে লস কিন্তু হয় না, তারপরও লস, বিজনেস মানে লাভ লোকসান হবে। কিন্তু তাই নিয়ে যদি আমি সেই মন খারাপ করে বসে থাকি, তাহলে তো মনে করেন আমার বিজনেস ছেড়ে দিতে হবে। কারণ আমি যদি থেমে তো থাকতে পারবো না, ওইভাবে চলতে থাকতে একদিন ইনশাল্লাহ আমার মনে হয় যে এরকম করতে করতেই একদিন ইনশাল্লাহ আমি বড় হতে পারবো। যদি আমি ওইভাবে জায়গায় দাঁড়ায় থাকি, তাহলে আমি মনে হয় না যে বড় হতে পারবো। তো তাসনিয়া আপু, আপনি কি গান শুনেন? কারণ আনিসা আপু তো এখানে খুব চমৎকার একজন আমি গান শুনি, কিন্তু বসে আসলে সত্যি কথা বলতে গান আমার বেশি শোনা হয় না। আচ্ছা, তাহলে আমি তাসনিয়া আপুর জন্য বলে দিব, আনিসা আপু কিন্তু আজকে আমাদেরকে গান গিয়ে শোনাবেন। তো আপনার একেবারে সেই টেনশনটা দূর করে দিলাম, অত বেশি শোনা হয় না আপনার, কিন্তু আনিসা আপু আমাদেরকে আজকে চমৎকার গান গিয়ে শোনাবেন। তবে এবারে তাসনিয়া আপু যেই আলোচনাটা করেছেন, সেখান থেকে আপনাদের জন্য থাকবে কুইজের প্রশ্ন। আমরা বিরতিতে যাওয়ার আগে এই কুইজটা খেলে যাব, দেখি কে আসলে এখন কত নম্বর লুফে নিতে পারে, এবং এটার জাজ কে হবে? তাসনিয়া আপু স্বয়ং নিজে। ঠিক আছে, তাসনিয়া আপু কিন্তু একদম আটসাট হয়ে বসলো যে হ্যাঁ এইবার আমি জাজ করবো, অপেক্ষা করো। ওকে, তো এবারে আনিসা আপুর জন্য আজকের কুইজের প্রথম প্রশ্ন হচ্ছে, তাসনিয়াস ক্রিয়েশন বিডি পেজের সর্বোচ্চ বিক্রিত পণ্য কোনটি? সর্বোচ্চ বিক্রিত পণ্য হচ্ছে গোল্ড প্লেটেড জুয়েলারি গুলো। আপনি শিওর? শিওর। তাসনিয়া আপু বলেন উনি সঠিক উত্তর দিয়েছেন কিনা। চমৎকার চমৎকার। আনিসা আপু এরই সাথে জিতে গেলেন 10 নম্বর, এবং ওনার ঝুলিতে কিন্তু এখন
স্কোরবোর্ড বলছে উনার রয়েছে 10 নম্বর, কারণ আগের কুইজের যে সেগমেন্টটা ছিল সেখানে কিন্তু উনি কিছুটা ভুল করে ফেলেছেন, সো সেখানে উনি কোনো নম্বর পাননি। চলে যাব তিন্নি আপুর কাছে। তিন্নি আপু, তাসনিয়াস ক্রিয়েশন বিডি এই পেজটি কত সালে শুরু হয়? 2020। শিওর? ওভার কনফিডেন্স একদম, মানে বলার সাথে সাথে কিন্তু অ্যানসারটা দিয়ে দিল। তাসনিয়া আপু বলেন তো সঠিক উত্তর কিনা? চমৎকার চমৎকার। স্কোরবোর্ড বলছে তিন্নি আপু এরই সাথে 20 নম্বর নিয়ে এগিয়ে আছেন। আমরা চলে যাব বিরতিতে, তবে তার আগে তাসনিয়া আপুর কাছ থেকে একটু বিদায় নিতে চাই। তাসনিয়া আপু, আপনার এই যে ছোট্ট উদ্যোগ, তারপর থেকে আস্তে আস্তে পথ চলা এবং আজকে পর্যন্ত আপনার তাসনিয়াস ক্রিয়েশন বিডি খুব সুন্দরভাবে আপনি এগিয়ে নিয়ে এসেছেন, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমাদের অডিয়েন্সদের জন্য আপনি যদি কোনো অ্যাডভাইস থাকে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আসলে আমার একটা শপ নেওয়ার অনেক ইচ্ছা, যাতে আমি একটা বড় একটা শপ নিতে পারি, সেই তার ওনারটা আমি হতে পারি। এটাই আমার ইচ্ছা, যে আমি এভাবে, আমি তো কারোর থেকে কোনো ইয়া নিয়ে তো, মানে আমি আমার যে ইয়াগুলা, যে প্রোডাক্টগুলা, আমি কখনো তো কারোর থেকে কোনো টাকা নিয়ে তারপরে যে আমি একটা প্রোডাক্ট কিনবো ওইভাবে না। আমি ফার্স্ট যখন শুরু করেছিলাম তখনই যা 30,000 টাকা আমি নিয়েছিলাম, এই ছাড়া আমি আর কখনো কারোর থেকে কোনো ধরনের সহায়তা আমি নিয়ে নেই। এই সেল করি, সেলের প্রফিট দিয়ে আবার প্রোডাক্ট আনি, আবার ওই প্রোডাক্ট সেল করি, আবার প্রফিট দিয়ে আরো কিছু প্রোডাক্ট মানে বাড়াই। এছাড়া আমার আর কোনো ইয়া নাই। এখন স্বপ্ন আছে একটা শপ। চমৎকার। আমরা সবাই দোয়া করি, অডিয়েন্স তোমরাও দোয়া করো যেন তাসনিয়াস ক্রিয়েশন বিডি একটা স্টল নিতে পারে এবং সেইটার ওনার যেন তাসনিয়া আপু নিজে হতে পারে। চমৎকার। চলে যাবো একটা ব্রেকে। তোমরা আমাদেরকে দেখছো গার্লস পাওয়ার অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। ফিরছি কিছুক্ষণের মধ্যেই চ্যানেল এস এর পর্দায়। ওয়েলকাম ব্যাক টু গার্লস পাওয়ার ওয়ান্স এগেইন। তোমরা আমাদেরকে দেখছো চ্যানেল এস এর পর্দায়, গার্লস পাওয়ার পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আমি তুলি তোমাদের সাথে আছি এবং আনিসা আপু আর তিন্নি আপু কিন্তু কোথাও যায়নি। তাসনিয়া আপু বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে। তাদের সাথে আরো গল্প করবো এবং তাদের জন্য থাকবে ধাঁধা। এবং অডিয়েন্স তোমরাও কিন্তু কোথাও যাবে না, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে, কারণ তোমাদের জন্যও থাকবে কুইজ, যেটার প্রশ্নের উত্তর দিয়ে তোমরাও জিতে নিতে পারো পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। সো আমরা এবার আনিসা আপুর কাছে চলে যাবো। আনিসা আপু, আপনার জীবনে নচিকেতার সাথে একটা চমৎকার অভিজ্ঞতা আছে, আমাদেরকে একটু শেয়ার করেন। 23শে ফেব্রুয়ারি 2024, তারিখটি ভুলবো না, কারণ আমার সেই দিনই গানটি রেকর্ডিং হয় কলকাতায়, তো সল্ট লেকে। তো যখন আমি গানটি করব আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না, প্লাস বাসা থেকেও আমাকে বলতেছে আসলে কি করছো। তো আমি স্টুডিওতে যাওয়ার পরে যখন ভিডিও কলে দেখালাম দাদা আর আমি বসে আছি, তখন সবাই অনেক মানে খুবই খুশি হলো এবং অনেক নিউজ, এটা অনেক আসলে সবাই খুব আলোচনা হলো। গানটি মেলোডি একটি গান, কুন্দনদার সুরে এবং দেবুদার লেখা, অসাধারণ একটি সৃষ্টি। তো গানটি নিয়ে আমার আরও কিছু করার প্ল্যান ছিল, এখন একটু কলকাতা যাওয়া হচ্ছে না, হয়তো এটি ওখানে টলিউডের কোনো একটি মুভি বা কোনো একটা কিছুতে দিবে। রিসেন্টলি একটি আমাদের বাংলাদেশে একটি নাটকেও গানটি ইউজ করার কথা বলছিল, এখন বুঝতে পারছি না কোথায় কি যাবে, মানে কিছুটা এখন হয়তো ডিলেমার মধ্যে আপনারা আছেন। তো আপু, আপনার একটা গান, যে গানটা আসলে সবাই গুনগুন করে গায় এবং টিকটক বানায় এবং আপনি নিজেও এটা খুব এনজয় করেন, আমাদেরকে একটু প্লিজ ওই গানটা একটু গিয়ে শোনান না প্লিজ। হ্যাঁ, আমার এই হৃদয়ে গানটি আসলে এই গানটি, আচ্ছা আমি একটু করছি। ভুলতে পারি নিজেকে, তোমাকে চাই না ভোলা, থাকো তুমি মনেতে খুব আদরে তোলা, তুমি আমার পরাণ পাখি, তোমায় দিয়েছি মন, ভালোবাসি শুধু তোমায়, তুমি আমার প্রিয়জন। এই হৃদয়ে আছো তুমি, রেখেছি করে গোপন, ও ভালোবাসার রঙে রাঙাবো তোমায় মনের মতন, তুমি আমার পরাণ পাখি, তোমায় দিয়েছি মন, ভালোবাসি শুধু তোমায়, তোমরাই আমার আপনজন। চমৎকার চমৎকার চমৎকার।
আসলেও গানটা যে এত ফেমাস কেন এটা আমি এখন সামনাসামনি শুনে আসলে ফিল করতে পারছি, তাই না তিন্নি আপু? হ্যাঁ চমৎকার গানটা চমৎকার। একটা চটুল প্রেমের গল্প, মানে হ্যাঁ আর প্রেম তো সবার মধ্যে কম বেশি তো অবশ্যই আছে, ছোট বড়, বাবার সাথে প্রেম, মায়ের সাথে সন্তানের, হাজবেন্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকার প্রেম, মায়ের সাথে মানে বাচ্চার মেয়ের, মানে মানে গানটি আপনি যে কোনো কাউকেই দিতে পারেন, প্রত্যেকেই কিন্তু মানে প্রত্যেকের এটা প্রেমের উপহার আমি বলতে পারি, যার সাথে প্রত্যেকের একটা পরাণ পাখি আমি মনে করি। একদম। কারণ আমাদের এই প্রকোষ্ঠতে অনেকগুলো জায়গা আছে, তো এক একটা জায়গা এক একজনের জন্য, তো এখানে আমার অনেকগুলো পরাণ পাখি। আসলে মানুষ ভালোবাসতে চাইলে মনে হয় অনেক বিশাল একটা দুনিয়া আছে যাদেরকে আসলে মানুষ ভালোবাসতে পারে, এবং অনেকে বলে ভালোবাসা একজনের জন্য, কিন্তু আমার মনে হয় না, তাই না? এক একজনের এক একটা স্পেস জায়গা আছে, কিন্তু যেমন এই যে এখন তোমার সাথে কথা বলতে বলতে আমার মানে সরি তুমি বলে ফেললাম, কোনো সমস্যা নাই। খুব ভালো লাগলো, এই মিষ্টি মেয়ে এত সুন্দর করে এই যে প্রশ্ন করছে, অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে রাখছে, এই যে ও আসছে, ওর সাথে কথা বলছে, এই যে এখানে আসার পর এই যে দুইটা মানে গুণী মানুষের সাথে আমার পরিচয়, এটাও আমার খুব ভালো লাগছে। চমৎকার চমৎকার। আনিসা আপু আপনার তো ফ্যান হয়ে গেলাম আমি আজকে থেকে। আমিও। চমৎকার। আমরা দোয়া করি আপনার এই সঙ্গীত জীবন আরো অনেক লম্বা হোক এবং আপনি আরো চমৎকার গান আমাদেরকে উপহার দেন, এবং ঠিক সুন্দর যেভাবে আমাদের সামনে বসে আছেন আরো 10টা বছর পর যেন আমরা আপনাকে ঠিক এভাবেই পাই। অনেক অনেক শুভকামনা। মানে সুন্দর মনের মানুষরা এইভাবে কথা বলতে পারে, মানে আমার পাশে সুন্দরে তো আমি মনে হয় আরো বেশি সুন্দর হয়ে যাবে। সুন্দর সুন্দর কিন্তু আরো বেশি মনে হয় সুন্দর করে ফেলে, তাই না? বড় হচ্ছে গুণী ব্যাপারটা অনেক বেশি অ্যাটাচ করেছে। তিন্নি আপু আপনার এবার একটা গুণের কথা বলি, আপনি কর্পোরেটে ছিলেন এবং তারপর পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন শুরু করেছেন। কিছুদিন যাবত ব্র্যান্ড প্রমোটাররা এবং তাদের সাথে এন্টারপ্রেনারদের যে একটা রিলেশন এবং তাদের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ, এটা খুব চোখে লাগার মতো হয়েছে কয়েকদিন ধরে, কিছু ব্যাপার স্যাপার আমরা অনলাইনে দেখতে পেরেছি। তো আপনি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে কি মনে করেন আসলে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপু, যেটা আমার কাছে মনে হয়েছে, মিসকমিউনিকেশন থেকে শুরু করে হচ্ছে, আমার মনে হচ্ছে একদম ছোট একটা বিষয় নিয়ে হচ্ছে এখানে সূত্রটা শুরু হয়েছে। বাট আমার মনে হয় প্রফেশনাল জায়গায় ব্র্যান্ড প্রমোটার এবং উদ্যোক্তা কিন্তু একে একজনের পরিপূরক। একদমই। আমরা যদি ব্র্যান্ড প্রমোট না করি, ওনাদের হয়তো বা ওনাদের পেজটা আরও বেশি রিচ হবে বা আরও অনেকের কাছে প্রমোট হবে, এবং ওইটার থেকে কিন্তু আমাদেরকেও মানুষ চিনবে যে আমরা একজন ব্র্যান্ড প্রমোটার। ইভেন ওনাদের পেজ, ওনাদের যারা উদ্যোক্তা আছে তাদের হচ্ছে প্রোডাক্ট আমরাও কিন্তু নিজেরা ব্যবহার করি, যেটা হয়তো বা একটু আগে তাসনিয়া আপু ছিল, যেমন তাসনিয়া আপু বললো যে আমি বিভিন্ন ধরনের দেশের বাইরের প্রোডাক্টগুলো নিয়েও কাজ করি। তো দেখা যায় যে যারা ব্র্যান্ড প্রমোটার আছে তারা যদি এই জায়গাটাতে যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আমরা হেল্প করি। যেমন এইটা নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে কার থেকে কত টাকা ইনকাম করা বা কিছু। আমরা যদি ওই জায়গাটা না যেয়ে আমরা যদি চিন্তা করি যে একটা সময় হয়তো বা আমিও নতুন ছিলাম, সেও এসেছে, তাকে আমার হাত ধরেই কিন্তু উঠে আসতে হবে, বা আমিও তার হাত ধরে এক সময় উঠে এসেছিলাম। তো এই জায়গাগুলো আমরা যদি ব্যালেন্স করি তাহলে আমার মনে হয় এই কন্ট্রোভার্সিটা অনেকটাই কমে যাবে। আসলে এবং অডিয়েন্স যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমাদের জন্য বলার, যারা ব্র্যান্ড প্রমোশন শুরু করেছো বা করছো এখনো, যারা ক্যারিয়ার অলরেডি একটা জায়গায় আনতে পেরেছো তারা, এবং উদ্যোক্তা যারা আছেন তারা, আপনারা একে অন্যের পরিপূরক, আপনারা একে অন্যের বন্ধু। সো বন্ধুর মতো আচরণ করি আমরা। কারো যদি কোনো কিছু আমাদের খারাপ লাগে আমরা ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলে সমস্যার সমাধান করে ফেলি, কিন্তু এগুলোকে আসলে পাবলিক প্ল্যাটফর্মে না এনে এই সেক্টরটা কিন্তু দেখা যায় যে এমন না যে আমি হয়তো বা একটা প্রোগ্রামে গেলাম, ওখানে আপুদের সাথেও আমার দেখা হবে। সো এক জায়গায় যদি দুইজন মানুষের একসাথেই দেখা হয়ে যায়, বাট আমরা একজন আরেকজনের সাথে কথা বলছি না বা কিছু করছি না, সামনে নতুন যারা আসবে তারা আমাদের থেকে কি শিখবে, এবং অল্প সময় ওই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো আমরা দুই মানুষ বা একজনের পার্সোনাল কোনো কিছু না নিয়ে এটাকে একটা প্রফেশনাল জায়গায় নিয়ে এসে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। এবারে আমরা চলে যাব ধাঁধায়। অনেক হলো গল্প, অনেক আমরা কথা শুনলাম। এবারে আনিসা এবং তিন্নি আপুকে আরেকবার একটু বিপদে ফেলার চেষ্টা করি। ধাঁধার প্রশ্ন করা হবে আপনাদেরকে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে পাবেন 30 নম্বর, আর ভুল উত্তর দিলে কেটে নেওয়া হবে 15 নম্বর করে। কিন্তু আনিসা আপুর কাছে কিন্তু 15 নম্বর নেই, তো জানি না আসলে কি কাটবো ওনার কাছ থেকে ভুল উত্তর দিলে। আর উত্তর যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে কোনো নম্বর যুক্তও হবে না, কাটাও যাবে না। তো যেহেতু স্কোর বোর্ডে পিছিয়ে আছেন আনিসা আপু, তো আনিসা আপুর জন্য আজকে ধাঁধার প্রথম প্রশ্ন। শক্ত আমার শরীর তবে পানির সাথে মিশি, গরম হলে মিলিয়ে যাই, ঠান্ডা হলে বসি, আমি কি?
বলবো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আরেকবার আমি আপনার জন্য একটু সহজ করার জন্য বলে দিতে চাই। শক্ত আমার শরীর তবে পানির সাথে মিশি, গরম হলে মিলিয়ে যাই, ঠান্ডা হলে বসি, আমি কি? বরফ। বরফ? শিওর? অডিয়েন্স, আনিসা আপু সম্পূর্ণ সঠিক উত্তর দিয়েছেন, চমৎকার। এর সাথে সাথে কিন্তু 30 নম্বর যুক্ত হয়ে গেল এবং স্কোরবোর্ড বলছে আনিসা আপু পেয়েছেন 40 নম্বর এখন পর্যন্ত। তবে পাশেই কিন্তু বসে আছে হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার জন্য তিন্নি আপু। তো তিন্নি আপুর জন্য ধাঁধার প্রশ্ন, আমার গায়ে গন্ধ আছে, রঙিন আমি বেশ, আমি ফুটলে হাসে সবাই, সেজে ওঠে দেশ, আমি কে? আরেকবার বলে দিতে চাই ধাঁধার প্রশ্নটা, আমার গায়ে গন্ধ আছে, রঙিন আমি বেশ, আমি ফুটলে হাসে সবাই, সেজে ওঠে দেশ, আমি কে? টেনশন বিল্ডিং বোঝা যাচ্ছে টিনি আপু পেজ দেখে। উনি যে কোনো মূল্যে আজকে জয়ী হতে চায়। সময় যাচ্ছে। অ্যানসার না দিলে কি মানে আপনি হ্যাঁ অ্যানসার না দেওয়ার অপশন আছে, আপনি চাইলে করতে। আপনি কি কোনো উত্তর দিতে চাচ্ছেন না? ওটা কি কোনো মার্ক কাটা যাবে? না, কোনো উত্তর যদি আপনি দিতে না চান, উত্তর না দেন, সেক্ষেত্রে কোনো নম্বর যুক্তও হবে না, কাটাও যাবে না। আমি উত্তর দিতে চাচ্ছেন না। ওকে, দেখেন অডিয়েন্স যারা তোমরা আছো আমার সাথে, তারা কিন্তু দেখতে পাচ্ছ সেফ প্লে করলো তিন্নি আপু। আচ্ছা আনিসা আপু বলেন তো, যে ওনাকে যে ধাঁধাটা আমি জিজ্ঞেস করলাম, এটার উত্তর কি আপনার জানা আছে? দেখি। বললে কি আবার নাম্বার কাটা যাবে? না, কোনো নাম্বার কাটা যাবে না। আমরা একটু দেখি যে আসলে আনিসা আপু। আচ্ছা আবার একটু শুনি তো। আমার গায়ে গন্ধ আছে, রঙিন আমি বেশ, আমি ফুটলে হাসে সবাই, সেজে ওঠে দেশ। শাপলা ফুল। আনিসা আপু খুব কাছাকাছি চলে গিয়েছিল, উনি বলেছেন শাপলা ফুল, আবার তারপর একটা উত্তর শোনা গেছে পদ্ম ফুল। আসলে এটার উত্তর হচ্ছে ফুল। চমৎকার, ফুলের গায়ে গন্ধ থাকে এবং সেটা রঙিনও, এবং তা দেখলে আমরা হেসেও দিই, এবং সেটা ফুটলে পরে চারিদিকে সবকিছু খুব সুন্দর হয়ে যায়। চমৎকার। আনিসা আপু কিন্তু যদি ডাবল মার্কিং এর ব্যাপার থাকতো তাহলে আরো 30 নম্বর পেয়ে যেতেন, সাথে উনি পেতেন 70 নম্বর। আর সেটা যেহেতু হলোই না, এখন আমি স্কোরবোর্ড বলে দিচ্ছি। আজকে গার্লস পাওয়ারের এই এপিসোডের জয়ী হচ্ছেন 40 নম্বর পেয়ে আনিসা আপু, এবং তার পাশে রয়েছেন তিন্নি আপু, যিনি খুব সুন্দর খেলেছেন প্রথম দুইটা পর্ব। ওনার স্কোরবোর্ড 20 আছে, কিন্তু তৃতীয় পর্বে এসে উনি একটু হকচকিয়ে গিয়েছেন। তবে একদমই ভাবনার কোনো কারণ নাই, দুজনের জন্যই রয়েছে পুরস্কার। আমি এখন পুরস্কারটা হ্যান্ডেল করব। প্রথমেই তিন্নি আপুর জন্য পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার একটা পুরস্কার। এবারে আমরা আমাদের উইনারকে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাদেরকে আমাদের গার্লস পাওয়ারের আজকের এপিসোডে সময় বের করে আসার জন্য। অডিয়েন্স, তোমরাও কিন্তু আনিসা আপু এবং তিন্নি আপুর মতো পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার জিতে নিতে পারো। তোমাদেরকে একটা কাজ করতে হবে, গার্লস পাওয়ারের পেজ এবং গ্রুপের মধ্যে কুইজের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের নিচে কমেন্ট করে উত্তর জানাবে। লটারির মধ্য থেকে একজন জয়ীকে পৌঁছে দেওয়া হবে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। গত সপ্তাহের যে প্রশ্ন ছিল তোমাদের জন্য, সেটি হচ্ছে, আকাশ জুড়ে বাস করি, ঈদ আনন্দের রেশ ধরি, সারা জাহানের রোজাদার, রমজান মাস করে পার, কি সেটা? অভিনন্দন, যে জয়ী হয়েছে, তোমার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। আর এই সপ্তাহের আমার অডিয়েন্সের জন্য যে প্রশ্ন, মাটি দিয়ে গড়ি আমি, ঘটি বাটি হাঁড়ি কলসি, আমার গড়া জিনিসপত্রে সুখে চলে ঘর বসতি, কে আমি? আমরা সবাই থাকবো তোমাদের উত্তরের অপেক্ষায়। গার্লস পাওয়ার পেজ এবং গ্রুপে খুব বেশি বেশি করে তোমরা উত্তর জানাতে থাকো, দেখা যাক কে হয় দ্য লাকি উইনার। তিন্নি আপু এবং আনিসা আপু আমাদের সাথে আপনারা অনেকটা সময় দিয়েছেন, আমরা জানি আপনারা অনেক ব্যস্ত, তার মধ্যে থেকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
তিনি আপু গার্লস পাওয়ারের অডিয়েন্সের জন্য যদি আপনার কিছু বলার থাকে। আপু, আমি সবাইকে আগে ধন্যবাদ জানাতে চাই, এখানকার কর্তৃপক্ষ যারা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে বললাম যে আমি স্ক্রল করতে করতে আপনাদের ফর্ম যে পূরণের ব্যাপারটা ওটা দেখেছিলাম। তো যারা এখানে আসতে চায়, অংশগ্রহণ করতে চায়, তাদেরকে অবশ্যই বলবো যে যখনই স্ক্রিনটা পান আপনারা এটা পূরণ করে এখানে আসার সুযোগটা লুফে নেন। এটা একটা চমৎকার অভিজ্ঞতা, তিনি আপু নিজেই কিন্তু বলছেন এবং উনি যে ভালো ফিল করছেন এটা ওনার ফেস দেখেই বোঝা যাচ্ছে। সো অডিয়েন্স, তোমরাও যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, খুব ঝটপট করে গুগল ফর্মটা ফিল আপ করে ফেলো। আপনাদেরকে অনেক তুমিও ধন্যবাদ। হতে পারো আমাদের নেক্সট ইন স্টুডিও গেস্ট। আনিসা আপু, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলবেন, এবং একটা রিকোয়েস্ট আছে, আপনি একটা গান শোনাবেন আমাদেরকে, যেটা শুনতে শুনতে আমরা চলে যাব আজকে। আচ্ছা, গার্লস পাওয়ার চ্যানেল এস এর এই প্রোগ্রামে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানটির ইন হাউস এবং ক্যামেরার পেছনে যারা আছেন সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ এখানে না আসলে আমি এত সুন্দর একটি এই যে সময় কাটলো, কিভাবে কেটে গেল আমি কিন্তু টের পেলাম না। গল্পে গল্পে খুব সুন্দর একটি মজার সময় কেটে গেল। এবং যেহেতু আমি গানের মানুষ, সকলকে বলবো অবশ্যই বেশি করে গান শুনবেন। আর সর্বোপরি আমরা যত যাই করি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, কারণ ভালো মানুষের কোনো বিকল্প নেই। যদি আমি ভালো থাকি, আমি জানি না আমি কতটুকু চেষ্টা করি, তো মানে আমাদের ভালো মানুষ হলে তখন আমাদের কাজগুলো অটোমেটিক এভাবেই ভালো হয়ে যায়। এই অবশ্যই অনেক ধন্যবাদ আপু। গানটা কি আমরা একটু শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। ভাবনারা ছুটি নিল, স্বপ্নের ধারা দিল, কথা না দিয়ে কেউ কথা রেখে যায়। কিছু কথা বলি মুখে, কিছু কথা আছে বুকে, ভালো লাগা কত রঙে ছবি এঁকে যায়, ছবি এঁকে যায়। চমৎকার, অনেক ধন্যবাদ আনিস আপু, Thank অনেক you. ধন্যবাদ তিনি আপু, অনেক অনেক ধন্যবাদ তাসনি আপুকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। অডিয়েন্স, তোমাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিস থেকে আমি তুলি আজকে বিদায় নিচ্ছি। সবার সাথে দেখা হবে পরবর্তীতে আবারও অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।